আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক কোরআন শেখার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আজ এসো কোরআন শিখির চতুর্থ পর্ব। এই পর্বের আলোচ্য বিষয় মোরাক্কাব। মোরাক্কাব মানে হলো যুক্ত বর্ণ। আমরা এতদিন যেই হরফগুলো শিখেছি এগুলো ছিল মুফরদ, অর্থাৎ শব্দ আকারে আসে না, মিলিত আকারে আসে না, আলাদা আলাদাভাবে যে হরফগুলা কেমন হয় তেমন। আরবির এই হরফগুলা যখন শব্দের সাথে মিলিত আকারে আসবে তখন এই হরফগুলা হয়ে যাবে মোরাক্কাব। মুফরদ থেকে মোরাক্কাব হয়ে যাবে, পৃথক পৃথক হরফ থেকে যুক্ত বর্ণে পরিণত হয়ে যাবে। আজকের পর্বটা এই জন্য গুরুত্বপূর্ণ, মুফরদ হরফ অর্থাৎ একটা হরফ যখন আলাদাভাবে লেখা হয় তখন সেটা ওই হরফের পূর্ণ রূপে লেখা হয়, কিন্তু সেম হরফটা যখন শব্দের মাঝখানে মিলিত আকারে আসে তখন ওই হরফগুলো অপূর্ণ রূপে লেখা হয়, এবং তাও এক এক জায়গায় এক এক রকম। শব্দের শুরুতে একরকম লেখা হয় এবং শব্দের মাঝখানে আরেক রকম লেখা হয়। শব্দের শেষেও লেখা হয়, তবে সাধারণত শব্দের শেষে যে হরফগুলো লেখা হয় এগুলো পূর্ণরূপে আসে, এজন্য ওইগুলো চিনতে আমাদের সমস্যা হবে না। কিন্তু শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে যখন এই হরফগুলা অপূর্ণ রূপে আসবে তখন আমাদের জন্য চেনা অনেকটা কঠিন হয়ে যাবে। এজন্য আজকের পর্বটা যদি আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনি, আত্মস্থ করি এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকি, তাহলে ইনশাল্লাহ মোরাক্কাব হরফের যে সমস্যাটা আছে, অর্থাৎ একটা হরফ অপূর্ণ রূপে যখন শব্দের সাথে লিখিত আকারে মিলিত আকারে আসবে তখন সেটা চেনা আমাদের জন্য মোটেও কঠিন হবে না ইনশাআল্লাহ তাআলা। আরবি হরফ ২৯টি। এই ২৯টা হরফ শব্দের সাথে মিলিত হওয়া না হওয়ার উপর ভিত্তি করে ৩ ভাগে বিভক্ত। প্রথম প্রকার হলো ওই জাতীয় হরফ যেগুলো শব্দের শুরু, মাঝ এবং শেষ সবখানে আসে এবং এক এক জায়গায় এক এক রকমভাবে লেখা হয়। এই জাতীয় হরফ ২০টি। ২ নম্বর প্রকার হচ্ছে ওই সকল হরফ যেগুলা শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝে ৩ জায়গায় আসতে পারে, কিন্তু এগুলার রূপরেখা পাল্টায় না। আলাদাভাবে আমরা ওই হরফগুলা যেভাবে চিনেছি সেম ভাবেই আসবে, এগুলার কোনো পরিবর্তন আসবে না। ৩ নম্বর প্রকার হচ্ছে ওই জাতীয় হরফ যেগুলা শব্দের শুরু এবং শব্দের মাঝে আসতে পারে না, বরং শুধুমাত্র শব্দের শেষে আসতে পারে, এবং এই জাতীয় হরফের মধ্যেও কোনো রকম পরিবর্তন আসে না। তাহলে মোট কথা এটা দাঁড়ালো যে আরবিতে ২০টা হরফ এমন আছে যে হরফগুলার শুরু, শেষ এবং মাঝ যখন তারা আসে তখন পরিবর্তন হয়ে যায়। আর বাকি যে ৯টা হরফ আছে এই ৯টা হরফের মধ্যে কোনো রকম পরিবর্তন আসে না। তাই প্রথমেই আমরা ওই ২০টা হরফ নিয়ে আলোচনা করব যেগুলা শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে আসলে অপূর্ণ রূপে আসে। আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বর পৃষ্ঠায় এখানে একটা লম্বা লিস্ট দেওয়া আছে, এখানেই মূলত সেই ২০টা হরফের আলোচনা এবং এটাই প্রধান আলোচনা। বাকি যেই ৯টা হরফ আছে ওগুলা নিয়েও কিছু কথা আছে, কিন্তু ওগুলা যেহেতু চিনতে সমস্যা হয় না, তো এজন্য ওটা নিয়ে লাস্টে আলোচনা করব। প্রথমেই এখানে এক নোক্তাওয়ালা হরফ আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরু এবং শব্দের মধ্যভাগে এবং শব্দের শেষ ভাগে কিভাবে লেখা হয়। মূল আলোচনা শুরু করার আগে একটা বিষয় আমাদের জেনে নিতে হবে। এই যে লম্বা করে একটা ছোট্ট লম্বা করে একটা দাগ, এই দাগটাকে বলা হয় দাঁত। আমাদের মুখের দাঁত না, এটা অন্য পারিভাষিক দাঁত। এই যে একটু সুচালো করে, একটু উঁচু করে যে দাগটা, এটাকে বলা হয় দাঁত। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে ৩টা, এটাকে দাঁত বলা হয়। এটা একটু আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমরা প্রথম ভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওই ২০টা হরফ নিয়ে যেগুলা শব্দের শুরু, শব্দের শেষ এবং শব্দের মাঝখান ৩ জায়গায় আসতে পারে এবং শুরু এবং মধ্যভাগে অপূর্ণ রূপে লেখা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ৩ নাম্বার পৃষ্ঠায় একটা লম্বা একটা লিস্ট দেওয়া আছে, এবং এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নে শেখা একটু টাফ। আসলে ২০টা হরফই তাহলে আমাদেরকে মুখস্থ করতে হবে এই প্যাটার্নে যদি আমাদেরকে শিখতে হয়। এর একটা সহজ প্যাটার্ন আছে, সেটা আমি বলি। এই যে ২০টা হরফ, এই ২০টা হরফ এখানে ৭টা প্যাটার্নে লেখা হয়েছে। দেখুন প্রথমেই বলি, এই যে বা, নুন, তা, ইয়া এবং সা, এই ৫টা হরফ এক প্যাটার্নে লেখা হয়েছে, বিস্তারিত সামনে বলছি। আর জিম, খ, হা, এই ৩টা হরফ এক প্যাটার্নে লেখা হয়েছে। তাহলে আমাদের ২টা প্যাটার্নে ৫ আর ৩ ৮টা হরফ অলরেডি হয়ে গেল। এরপর দেখুন ফা এবং কফ, এই ২টা হরফ সেম প্যাটার্নে লেখা হয়েছে। এরপর বদ এবং সদ সেম প্যাটার্নে লেখা হয়েছে। এরপর গইন এবং আইন সেম প্যাটার্নে লেখা হয়েছে। সিন এবং শিন সেম প্যাটার্নে লেখা হয়েছে।
তো এই যে ২০টা হরফ আছে এর মধ্যে থেকে যদি আমরা ৭টা প্যাটার্ন ফলো করি, অর্থাৎ লেখার যে ধরনগুলো আছে এটা যদি আমরা ফলো করি, তাহলে একটা প্যাটার্ন শিখলে তার অধীনে অন্তত ২টা হরফ শিখতে পারবো এবং সর্বোচ্চ ৫টা করে হরফ শিখতে পারবো। প্রথমেই দেখুন বা, নুন, তা, ইয়া, সা। এই ৩টা হরফ লেখার প্যাটার্ন একদম সেম। এই যে একটু দাঁতের মতো একটা উঁচু করে অপূর্ণ রূপে লেখা হচ্ছে, খেয়াল করে দেখবেন এটা বার প্রথম রূপ। পূর্ণ রূপ তো হচ্ছে এটা, এটাকে যদি অপূর্ণ করে দিই, মাঝখান থেকে যদি কেটে দিই, তাহলে এই যে এটা হচ্ছে বা। আর বার নোক্তা যেহেতু নিচে, সো এখানে আরেকটা দিয়ে দেওয়া হলো। আর এটাই যখন শব্দের মাঝখানে আসবে তখন এখানে আরেকটা দাগ দিয়ে দিতে হবে, এই যে এটার এই পাশে আরেকটা দাগ দিয়ে দিতে হবে, তাহলে সেটা বার মধ্যখানে যেটা লেখা হয়, মানে শব্দের মাঝখানে বা কিভাবে লেখা হবে সেটা হয়। তো এখানে বার যেই অপূর্ণ ২টা রূপ মাঝখানে এবং শুরুতে, এটা কিন্তু এই পূর্ণরূপ থেকে ভেঙেই তারপরে লেখা হয়েছে, তারপর নোক্তাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, বার নোক্তা কোথায়? নিচে। কয়টা? একটা। তো এক নোক্তা, এক দাঁত নিচে এক নোক্তা হলে বা হয়। এখন এখানে এক নোক্তা না হয়ে যদি ২ নোক্তা হয়, তাহলে এক দাঁত নিচে ২ নোক্তা হলে সেটা ইয়া হয়ে যাবে, কারণ ইয়ার নিচে ২ নোক্তা। এবার খেয়াল করুন, ইয়া, ইয়া, ইয়া। দেখুন সেম কিন্তু একটা দাঁত এবং সেম প্যাটার্ন, বাতে আমরা যেমন দেখেছিলাম হুবহু সেম। শুধু পার্থক্য হচ্ছে বাতে ১ নোক্তা আর ইয়াতে ২টা নোক্তা। আবার যদি আমরা মনে করি যে না, নোক্তা নিচে দিব না, তাহলে নোক্তা উপরে দিব এবং একটা নোক্তা দিব, তাহলে কোন হরফের উপরে ১ নোক্তা আছে? নুনের উপরে একটা নোক্তা আছে। খেয়াল করুন, এই যে নুন, লেখার প্যাটার্ন কিন্তু সেম, শুধু নোক্তাটা আগে নিচে ছিল, এখন উপরে হয়ে গেছে ১ নোক্তা। তো এক দাঁত উপরে ১ নোক্তা হলে সেটা হচ্ছে নুন। আবার যদি এখানে নোক্তা একটার পরিবর্তে ২টা হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে তা। এক দাঁত উপরে ২ নোক্তা, সেটা হচ্ছে তা। লেখার প্যাটার্ন কিন্তু সেম, শুধু নোক্তার পার্থক্য। সেমভাবে যদি ৩ নোক্তা হয়ে যায়, তাহলে হয়ে যাবে সা। তাহলে বা, নুন, তা, ইয়া, সা, এই ৫টা হরফ লেখার প্যাটার্ন একদম সেম। শুধু আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে নোক্তা কয়টা এবং কোথায়। বা নোক্তা একটা এবং নিচে, তাহলে সেটা বা। যদি ২ নোক্তা নিচে হয়, তাহলে সেটা ইয়া। ১ নোক্তা উপরে হলে নুন, ২ নোক্তা উপরে হলে তা, ৩ নোক্তা উপরে হলে সা। তাহলে এখানে একটা প্যাটার্নে আমরা ৫টা হরফ শিখে ফেললাম। এরপরে আসে জিম। জিমেরও একটা প্যাটার্ন, জিম, খ, হা, সেমভাবে লেখা হয়, শুধু নোক্তার পার্থক্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিমের প্রথম যে অংশটা, আমরা এই যে এতটুকু যদি কেটে ফেলি, তাহলে এই যে একটা অ্যারো করে যে চিহ্নটা, এটাই হচ্ছে জিমের চিহ্নটা। তো এটাকেই ভেঙে ভেঙে শুরুতে এবং মাঝখানে লেখা হয়েছে এবং নিচে একটা নোক্তা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই সেম প্যাটার্নের নিচে ১ নোক্তা হলে জিম, উপরে ১ নোক্তা হলে খ, আর যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটা হা। অর্থাৎ একটা প্যাটার্নে যে একাধিক হরফ আসছে, এটা আমরা চিনব কিভাবে, ফাইন্ড আউট করব কিভাবে? জাস্ট নোক্তা আমাদের দেখতে হবে। আমরা একটা প্যাটার্ন ফলো করব এবং খেয়াল করব যে নোক্তা কয়টা। ব্যাস এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হরফ চেনা আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে। এর পরবর্তী প্যাটার্ন খেয়াল করুন, ফা। ফা এবং কফ সেম। দেখুন আমরা বাতে দেখেছিলাম শুধু দাঁত আছে। এই দাঁতের এখানে যদি একটা গোল করে একটা চিহ্ন দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ফা হয়ে যাবে। এবং উপরে যদি ১ নোক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ফা। আর যদি উপরে ২ নোক্তা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে কফ। তাহলে ফা এবং কফ লেখার ধরন, প্যাটার্ন একদম সেম। পার্থক্য আমাদের কিভাবে করতে হবে? নোক্তা রেখে। এবং মনে রাখতে হবে যে গোল থাকতে হবে। এক দাঁত যদি শুধু সামান্য যদি উঁচু থাকে, তাহলে কিন্তু সেটা অন্য প্যাটার্ন। আর যদি গোল থাকে, তাহলে সেটা আরেকটা প্যাটার্ন। এরপর গইন এবং আইন। গইন এবং আইন লেখার প্যাটার্নও সেম। এই যে আমরা দেখতে পাচ্ছি গইনের প্রথম যেই মাথাটা, সে মাথাটা কেটেই শুরুতে লেখা হয়েছে এবং সেই মাথাটা পুরুট করে দিয়ে আগে পিছিয়ে মাত্রা দিয়ে সেটা মধ্যভাগেটা লেখা হয়েছে এবং শেষেও সেমভাবে লেখা হয়েছে, শুধুমাত্র একটু একটা মাত্রা। এটা মূলত মাত্রা, এটা গইন হরফ না, এটা হরফের কোনো অংশও না, এটা হচ্ছে মাত্রা। বাংলায় যেমন একটা মাত্রার অধীনে অক্ষর লেখা হয়, আরবিতেও সেম কথা। তো গইন এবং আইন লেখার প্যাটার্ন একদম সেম, শুধু পার্থক্য হচ্ছে নোক্তায়। নোক্তা থাকলে গইন আর নোক্তা না থাকলে আইন। এর পরবর্তী প্যাটার্ন হচ্ছে আমাদের শিন এবং সিন। দেখুন শিন এবং সিন এটা আরও বেশি সহজ, কারণ আমরা এক দাঁতে ৩ নোক্তা হলে সা দেখেছি। এখন যদি ৩ দাঁতে ৩ নোক্তা দেখি, তাহলে সেটা শিন হয়ে যাবে। আর যদি দেখি ৩ দাঁতে নোক্তা নেই, তাহলে সেটা সিন হয়ে যাবে, কারণ সিনে তো বেসিক্যালি নোক্তা নেই। এর পরবর্তী একটা প্যাটার্ন হচ্ছে সদ এবং দদ।
দদের এই প্রথম অংশটা কেটেই কিন্তু শুরুর ভাগ এবং মধ্যভাগ এটা লেখা হয়েছে। ওই যে অপূর্ণ হরফ, পূর্ণ হরফ হচ্ছে এটা, অপূর্ণ হরফ হচ্ছে এটা। তো এই অপূর্ণ হরফটাকে কেটে কেটেই কিন্তু শুরু এবং মধ্যভাগটা লেখা হয়েছে। তো দদ এবং সদের প্যাটার্নও একদম সেম, শুধু মনে রাখতে হবে নোক্তা আছে কি নেই। তো এইভাবে ১৬টা হরফ আইন পর্যন্ত, এই যে ১৬টা হরফ আছে, এই ১৬টা হরফ আমরা শিখলাম ৬টা প্যাটার্নে। আর বাকি যে ৪টা হরফ আছে এগুলো আসলে একেকটা একেক প্যাটার্নে লেখা হয়েছে। এজন্য এটা ৭ নম্বর প্যাটার্ন হিসেবে আমি উল্লেখ করেছি। তো এখানে খেয়াল করুন, কাফ এটা হচ্ছে পূর্ণরূপ। কাফের এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকলো শুধু একটা লম্বা দাগ। এই লম্বা দাগটাকেই বাঁকাতারা করে বিভিন্ন সিস্টেম করে ব্যাস শুরুতে এভাবে লেখা হয়েছে, মাঝখানে এভাবে লেখা হয়েছে। এটা আমাদের আসলে প্র্যাকটিস করতে হবে। অন্যান্য হরফ আমরা যেভাবে শিখেছি এটাকেও আমাদের সেভাবে শিখতে হবে। লামের ক্ষেত্রেও খেয়াল করুন, লামের এই যে প্রথম যে অংশটা, এই যে লম্বা করে যে দাগটা আছে, এই দাগটা রেখেই শুরু এবং মধ্যভাগটা লেখা হয়েছে। কাফ এবং লামের সাথে এখানে অনেকটা মিল হয়ে যায়। এজন্য কাফ লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে কাফটা বাঁকা হবে। সামান্য একটু সোজা হয় বাঁকা, এমন অ্যারো টাইপের হবে। কিন্তু লাম একদম স্ট্রেট সোজা হবে। এখানে কোনো বাঁকা-তারা হবে না। মিমটা খেয়াল করুন। মিম আসলে এখানে এই শুরু ভাগটা কেটে একটু মডিফাই করেই শুরুর ভাগ এবং মধ্যভাগটা লেখা হয়েছে। তো এটাও আমাদের প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। এরপর আসে হচ্ছে হা। হাটা এখানে ৩ ভাবে দেওয়া আছে। আরো অনেকভাবে লেখা হয়। এটা যখন আমরা তেলাওয়াত করতে যাব তখন আমাদের সামনে আসবে। তো আপাতত এই ৩ টা মুখস্থ রাখতে হবে এবং এটা বারবার প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম ভাগের ২০টা হরফ। যে ২০টা হরফ শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে আসলে অপূর্ণরূপে লেখা হয়, শব্দের শেষে আসলে পূর্ণরূপে লেখা হয়। আর এই ২০টা হরফই আমাদের শেখা জরুরি। এগুলাই মোরাক্কাব হিসেবে সমস্যা করতে পারে, এগুলো চেনাই কঠিন হয়ে যায়। বাকি যে ৯টা হরফ আছে, ওই ৯টা হরফ চিনতে অসুবিধা হয় না। তবে এখানে একটা কথা আছে। কথাটা হলো ২ নাম্বার প্রকার যে হরফগুলা শব্দের শুরুতে, শব্দের শেষে এবং শব্দের মাঝে সবখানে আসে কিন্তু কোনো রূপরেখা পাল্টায় না। এই জাতীয় হরফ হচ্ছে ২টি, ত এবং জ। এই যে ত এবং জ, এই ২টা হরফ শব্দের যেখানেই আসুক, এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি সেম ভাবে সেখানেও থাকবে। আর থাকলো যে এই ৭টা হরফ, এই ৭টা হরফ নিয়ে আমাদের তেমন কিছু বলার নেই একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে আলিফ। আলিফ এবং লাম। দেখুন আমরা দেখেছি লামের ক্ষেত্রে লাম কিন্তু এরকম লম্বা একটা দাগ হয়। আর আলিফেও আমরা জানি যে আলিফ আমরা দেখতে পাচ্ছি, আলিফে কিন্তু লম্বা একটা দাগ। এবং শব্দের মাঝে যখন এই হরফগুলো আসবে তখন কিন্তু লম্বা দাগ হিসেবেই আসবে। তো আমি বুঝবো কি করে যে কোনটা লাম কোনটা আলিফ? কারণ আমরা যেহেতু আরবি জানি না, তাহলে তো আমি এটাই বুঝতে পারবো না যে শব্দের শুরু কোনটা, শব্দের শেষ কোনটা। আমার কাছে মনে হবে যে এখানে আলাদা করে লেখা হয়েছে, তার মানে হয়তো এটা আলাদা শব্দ। না, বিষয়টা কিন্তু এমনটা না। শব্দের সুর এবং শব্দের মাঝটা আমরা যেহেতু চিনতে পারবো না, সেহেতু আলিফ এবং লামে আমাদের একটা সমস্যা বাধবে। তো এটার সহজ সমাধান আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেই ৩ টা ভাগ করলাম আসলে, যে শব্দের শুরু, শব্দের শেষ এবং শব্দের মাঝে ১ম প্রকার আসলে এগুলো পরিবর্তন হয়, বাকিগুলো পরিবর্তন হয় না। আসলে এখানে মূল নিয়মটা হচ্ছে ৭ টা হরফ এমন আছে, যে হরফগুলা তার পূর্বের হরফের সাথে মিলে আসতে পারে কিন্তু পরের হরফের সাথে মিলে আসতে পারে না। মানে একটা হরফ শব্দের মাঝখানে আসলো। ধরুন কথার কথা আলিফ। আলিফ যেহেতু ওই ৭ টা হরফের একটা, তো আলিফ তার পরবর্তীতে যে হরফটা আছে ওটার সাথে অ্যাটাচড হয়ে আসবে না, আলাদা হয়ে যাবে। এক শব্দের মাঝখানে হলেও আলাদা হয়ে যাবে, আলাদা শব্দ হলে তো আলাদা হবেই। কিন্তু যদি লাম হয় এবং লামের পরে যদি কোনো হরফ থাকে তাহলে এই লামটা তার পরের হরফের সাথে অবভিয়াসলি মিলে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে, যখন একই জায়গায় আলিফ এবং লাম থাকবে, মানে এরকম লম্বা একটা দাগ থাকবে, তখন আমরা বুঝবো কি করে কোনটা আলিফ কোনটা লাম? তখন আমাদের দেখতে হবে যে এই, এই যে লম্বা করে যে দাগটা আছে এটার পরে যে হরফ, এই হরফের সাথে মিলে আসছে নাকি আলাদা আসছে। যদি দেখি মিলে আসছে তাহলে মনে করতে হবে এটা আলিফ না এটা লাম। আর যদি দেখি যে আলাদা আসছে তাহলে মনে করতে হবে এটা লাম না ওটা আলিফ। কারণ লাম যখন শব্দের শেষে আসবে তখন তো পূর্ণরূপেই আসবে, তখন তার অপূর্ণরূপে আসবে না। তাহলে লাম চেনা কঠিন হবে না, আলিফে যেয়ে সবাই বাঁধবে। তো এই যে যেটার কথা বলছিলাম প্রথমে সেটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আলিফ, এটা হলো আলিফ, এটা লাম, এটা লাম। এখানে দেখুন এই যে মাত্রাটা পিছনের দিকে ডান পাশে দিয়ে এটা বোঝানো হচ্ছে যে আলিফ তার পূর্বের হরফের সাথে মিলে আসবে কিন্তু পরের হরফের সাথে মিলে আসবে না। তো এই ছিল আমাদের মোটামুটি কথা। ও ৩ নাম্বার যেই প্রকারটা ওটা তো সবিস্তারে আলোচনা করিনি, সেটাও একটু সংক্ষেপে বলে দিই। ওটা শুধু বলে দিই, ওটা নিয়ে আসলে তেমন কিছুই বলার নেই।
ওই 7টা হরফ হচ্ছে আলিফ, দাল, জাল, র, জা এবং ওয়াও, হামজা। এই 7টা হরফ তার পূর্বের হরফের সাথে মিলে আসবে, পরের হরফের সাথে মিলে আসতে পারবে না এবং এগুলোর মধ্যে কোনো পরিবর্তনও আসবে না। তো প্রথম প্রকারের আলোচনা সবিস্তারে করার পর এই যে 4 এবং 5 নাম্বার পৃষ্ঠায় এসে এ সম্পর্কে একটা আ অনুশীলনী দেওয়া হচ্ছে যে আমরা এখানে যেটা শিখলাম এটা কতটুকু শিখতে পারছি। সেই অনুযায়ী এখানে একটা হরফের সাথে আরেকটা হরফ দিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে যারা এটা শিখতেছে তারা বাস্তবেই শিখতে পারছে কিনা, হরফগুলা চিনতে পারছে কিনা সে এখান থেকে নিজেকে যাচাই করতে পারবে। তো আমি তো প্রথমেই বলবো যে আগে এই হরফগুলা ভালো করে প্র্যাকটিস করুন। অর্থাৎ এমনভাবে প্র্যাকটিস করুন যে যেন একটা হরফ লিখে সেগুলার অপূর্ণ যে রূপগুলো আছে ওগুলো যেন লিখতে পারেন। অর্থাৎ কথার কথা বা লিখলেন, বা লেখার পর আপনি যেন না দেখে এটাও লিখতে পারেন শুরুতে কিভাবে আসে, শেষে কিভাবে আসে। এইভাবে যখন আপনার পুরোটা লেখা হয়ে যাবে তারপর এই প্র্যাকটিসটা শুরু করুন। তারপর যদি প্র্যাকটিসটা শুরু করা হয় তখন সামান্য কিছু জায়গায় সমস্যা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি পারবেন। তো আমি একবার এইখান ১ম পৃষ্ঠাটা পড়ে আপনাদেরকে একটু সহজ করে দিই। এই পৃষ্ঠাটা কিন্তু আপনাদের নিজেদেরই পড়তে হবে। আলিফ, আলিফ, লাম, লাম। এক দাঁত নিচে ১ নোক্তা তার মানে হচ্ছে বা। এক দাঁত উপরে ১ নোক্তা তার মানে হচ্ছে নুন। গোল করে উপরে ১ নোক্তা হলে ফা, এটা হচ্ছে গইন। ভিতরে ভরাট করে দিয়ে ১ দাঁত উপরে ১ নোক্তা তাহলে এটা নুন। গোল করে উপরে আবার ১ নোক্তা তার মানে এটা ফা। ১ দাঁত নিচে ১ নোক্তা তার মানে এটা বা। এটা হচ্ছে আমাদের সেই জিমের আইকন, নিচে ১ নোক্তা তার মানে হচ্ছে এটা জিম। উপরে ১ নোক্তা তার মানে এটা হচ্ছে খ। এটা হচ্ছে সদ দদের আইকন, উপরে ১ নোক্তা তাহলে দদ। আবার ১ দাঁত নিচে ২ নোক্তা তাহলে এটা হচ্ছে ইয়া। ১ দাঁত উপরে ২ নোক্তা তাহলে এটা হচ্ছে তা। গোল করে উপরে ২ নোক্তা তাহলে এটা হলো কফ। ১ দাঁত উপরে ৩ নোক্তা তাহলে হচ্ছে সা। ৩ দাঁত উপরে ৩ নোক্তা তাহলে হলো শিন। এটা মিম, এটা আইন, এটাও মিম। ৩ দাঁত কোনো নোক্তা নেই, এটা সিন, এটা ওয়াও। এটা তো যেভাবে লেখা হয় সেভাবেই। এটাও সিন, ৩ দাঁত কোনো নোক্তা নেই, এটা কাফ একটু বাঁকা করে, এটা হামজা, এটার কোনো পরিবর্তন হয় না। এটা হা, এই যে জিমের আইকনে নোক্তা নেই তার মানে এটা হা। এটা সদ, এই যে সদ এবং দদ, উপরে নোক্তা হলে দদ, আর যদি নোক্তা না হয় তাহলে হচ্ছে সদ। এরপরে হচ্ছে হা, এটা যখন শব্দের শেষ ভাগে লেখা হবে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর প্যাটার্নে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে একটা হরফের জায়গায় আরেকটা হরফের যে একটা সংঘর্ষ আছে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। এরপর দেখুন বা জিম, জিম বা, ফা সদ, সদ ফা, কাফ শিন, শিন কাফ, আইন লাম, লাম আইন, বা গইন, গইন বা, কাফ কফ, কফ কাফ, সিন হা, হা সিন, তা দদ, দদ তা, খ জিম, জিম খ, ইয়া ফা, ফা ইয়া, মিম নুন, নুন মিম, ভ লাম, লাম ভ, হা মিম, নুন জিম, বা ওয়াও, বা দাল, কফ র, সিন জা। তো এই ছিল আমাদের ৪ নাম্বার পৃষ্ঠা। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে ৫ নাম্বার পৃষ্ঠাটা নিজে, নিজে প্র্যাকটিস করা এবং দেখা যে হ্যাঁ, আজকের এই পর্বে আমরা যেটা শিখলাম সেটা বাস্তবেই আমরা এগোতে পারছি কিনা এবং কোরআন শিক্ষাটা আমাদের জন্য কিছুটা সহজ হচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।